নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণের মনের কথা, মুখের কথা তুলে ধরছে আপনাদের সামনে, এবং তারই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিদের নানান প্রশ্ন এবং তার জবাবও আপনাদের সামনে আমরা একই সঙ্গে তুলে ধরবো। আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা মূলত আলোচনা করব সেদিকে নজর রাখবো। এক সাদ্দাম ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, আর অপর দিকে জামালের কীর্তি নিয়ে পর পর প্রশ্ন উঠেছে, আর এই জামাল সম্পর্কেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তারই সঙ্গে যেদিকে আমরা নজর রাখবো, অর্থাৎ শুভেন্দু অধিকারী গতকালকে মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানান বিতর্ক একই সঙ্গে চলে আসছে। প্রথমেই যেদিকে নজর দেবো, অর্থাৎ আপনাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য চলে এসেছে, এবং তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় যে বিষয় তুলে ধরছেন তাও তুলে ধরবো। পাকড়াও সুড়ঙ্গে সাদ্দাম এবং তারই সঙ্গে জামাল কথায় প্রশ্ন যেমন উঠছে, এরই সঙ্গে যে প্রশ্ন, যে বিষয় নিয়েও আমরা আলোচনা করব সেদিকেও আমরা নজর রাখছি, অর্থাৎ মূলত जो हमारे साथ हम उसके साथ। শুভেন্দু অধিকারী এই মন্তব্যে অস্বস্তিতে কি বিজেপি, এ নিয়ে আমরা আলোচনা করব, এবং তারই সঙ্গে সোশ্যাল মিডিয়া আপনাদের যে মন্তব্য উঠে আসে সেই মন্তব্য একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি। আজ যে বিষয় নিয়ে আপনাদের এই মন্তব্য সেদিকে আমরা নজর রাখবো। প্রথমেই ইতিমধ্যেই প্রচুর কমেন্ট এসছেন। নীতিশ দত্ত যে কমেন্ট করেছেন, বুদ্ধিজীবীদের এবারে বিষয়টা নিয়ে ভাববার সময় চলে এসেছে। আজকে জামাল এবং সাদ্দামের প্রসঙ্গ নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য, আরও মন্তব্য এসেছে। বিশ্বজিৎ মিশ্র ইতিমধ্যে লিখেছেন, কি হবে শেষ পর্যন্ত, একের পর এক অভিযুক্তরা ধরা পড়লেও কিছুদিন পর আবার যেই কে সেই। ইতিমধ্যেই মন্তব্য এসছেন। আরও মন্তব্য আপনাদের সামনে তুলে ধরবো সোশ্যাল মিডিয়ায়। মন্তব্য, ধর্মীয় সাম্রাজ্যবাদের গ্রাসে ভারতীয় ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, শিক্ষা, সংস্কৃতি আজ সম্পূর্ণ ধ্বংসের পথে। ইতিমধ্যে এই পুরো বিষয়ে লিখেছেন সমাধান দেবনাথ, তার এই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। এরই সঙ্গে আরও বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের চক্করে পশ্চিমবঙ্গ কবে যে অন্য প্রদেশ হয়ে গিয়েছে তা আপনি ধরতেই পারবেন না, নির্মল কুমারের এই মন্তব্য। আর এই পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে কলতান দাশগুপ্ত, রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়, এবং তারই সঙ্গে রয়েছেন সম্বিত পাল, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককেই আমরা স্বাগত জানাবো, এবং তারই সঙ্গে প্রথমে যেদিকে আমরা নজর রাখবো, আজ মাঝ রাতে যেখান থেকে সাদ্দাম ইতিমধ্যে গ্রেফতার করা হয়, তার প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি তথাগত। ঠিক সেই জায়গার ছবি আপনাদের সামনে প্রথমেই তুলে ধরব। কুলতলি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ প্রায় মধ্যরাত 1টা নাগাদ অপারেশন চালিয়ে এই যে আলাঘর, আমি যে আলাঘরের সামনে রয়েছি, সেই আলাঘর থেকে এখানেই সাদ্দাম শুয়েছিল, এবং এখান থেকেই তাকে গ্রেফতার করা হয়, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে এই জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়, এবং এই জায়গার যে অবস্থান, সেই অবস্থানটা একটু দেখাবো। যেমন আপনারা আলাঘরটা দেখলেন, ঠিক এই আলাঘরের পাশেই কিন্তু নদী বাঁধ, এবং এখানে কিন্তু ঠাকুরান নদী। এই ঠাকুরান নদী দিয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকায় চলে যাওয়া যায়, অর্থাৎ এখান থেকে কিন্তু বাংলাদেশেও পালিয়ে যাওয়া সম্ভব। এবং এই যে এলাকাটা দেখছেন, এই এলাকা পুরোটাই কিন্তু ফাঁকা। এইভাবে একের পর এক ঘেরি রয়েছে, এখান থেকে জনবসতি অনেকটাই দূরে, ফলে এখানে আত্মগোপন করে থাকাটা খুব সুবিধে। সেই কারণে সোমবারের ঘটনার পর থেকে এই এলাকাতেই আত্মগোপন করেছিল সাদ্দাম। আর এই আত্মগোপনের প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরাসরি চলে আসবো আলোচনায়। বিকাশবাবু, প্রথমেই আপনার কাছে আসবো। আত্মগোপন করেছিল, এবং তার যে বাড়ি, যে সুড়ঙ্গের ছবি ইতিমধ্যেই সামনে এসেছিল, সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে কিন্তু কেউ কিছু জানতে পারলো না, যদিও পরে পুলিশ গ্রেফতার করলো। কি করে এই ঘটনা, প্রথমে ধরেছিল, পালিয়ে গেছিল, কি মনে হয় আপনার? এ তো এখন এরকমই দেখানো হচ্ছে যে প্রথমে ধরতে পারছে না, তারপর যখন চাপ আসছে তখন ধরছে, বা কোনো জায়গায় সারেন্ডার করছে, বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম এখন এইগুলি সব আস্তে আস্তে শোনা যাচ্ছে, কিন্তু যাকে কেউ ধরতে পারলো না, তো তাকে হট করে কী করে ধরে ফেললো পুলিশ? আমার প্রশ্ন এই জায়গাটায় যে যাকে হন্যে খুঁজছিল তাকে পাওয়া যাচ্ছিল না, এবার তাকে কী করে দুম করে পাওয়া গেল? এই যে জায়গাটা যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হলো, সেই জায়গায় পুলিশ পৌঁছালো কী করে? পুলিশের বক্তব্য, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে আত্মগোপন করার একটা জায়গা। হ্যাঁ বলুন আত্মগোপন করার জায়গা বলুন। আত্মগোপন করার, হ্যাঁ, এই আত্মগোপন করার জায়গা, এই জায়গাগুলি তো পুলিশের জানার কথা। এই পুলিশের জায়গাগুলি কেন জানছে না?
কে কোথায় আছে না আছে তাই তো পুলিশ এখন খুব সহজেই এখন বার করতে পারে। তো সেই জায়গাগুলি যদি না বার করতে পারে তাহলে পরে এদের তো ধরা যাবে না। আবার যখন খুব বেশি চাপের মুখে পড়ে তখন কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। কিন্তু পরপর দেখছি একটা ঘটনা ঘটলো, সেই সময় পুলিশ তাকে খুঁজে বেড়ালো, তাকে পাওয়া গেল না, কি 10 দিন পরে পাওয়া গেল, 15 দিন পরে পাওয়া গেল, কি পাওয়াই গেল না, এরকমও আছে। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরে তাকে ধুম করে পাওয়া গেল। এই পাওয়া গেল না, এই পাওয়াটা কী করে গেল, এইটাই বক্তব্য আমার। বিকাশবাবু আমাদের সঙ্গে থাকুন। আর এই ব্যাপারে পুলিশ সুপার তিনি ঠিক কি বলেছেন, পাওয়া গেল কিন্তু তারই সঙ্গে অভিযোগ ঠিক কি ছিল তিনি কি বলেছেন শোনাবো। গতকাল রাত গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খানের 3-4টে আলাঘর ছিল। ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। 10 বছরের গত লাস্ট আমরা খতিয়ে দেখলাম 7টার মতো কেস বেরিয়েছে। নট অনলি রিলেটেড টু দিস, দের আর ডিফারেন্ট ইস্যুস, ডিফারেন্ট কেসেস। আমরা সব খতিয়ে দেব। প্রদীপ তো ঠিক এই জায়গাতেই প্রশ্ন, বিকাশবাবু যে প্রশ্নটা তুলেছেন, পুলিশ ইচ্ছে করলেই করতে পারে, দুদিন কি করে হাতের নাগালের বাইরে থাকলো এবং তারপরে গ্রেফতার, বারবার করে সেই ছবিও কিন্তু উঠে আসছে। কি করেই বা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলো না যে এরকম ভাবে সুড়ঙ্গ তৈরি হয়েছে? না, একজন প্রাক্তন পুলিশ আধিকারিক যখন এরকম প্রশ্ন করে তখন স্বাভাবিকভাবে মনে হয় যে তার সময়কালে যে কাণ্ড কারখানাগুলো ঘটেছে সেইখানে তারা সব জেনে শুনেই এগুলো চুপ করে বসেছিল। সেটা নন্দীগ্রাম হোক বা বানতলা হোক বা অন্যান্য যে কোনো হোক, সব কিছুতে পুলিশ জেনেছিল, জেনে শুনে পুলিশ বলেছিল। কি করে বলছেন? আমাদের সময় এত মিডিয়া ছিল না। আমাদের শুনুন, আমরা ফিল্ড ওয়ার্কার ছিলাম, আমরা এই ধরনের কাজ করতাম না, আমরা জেনে নিতাম। আমাদের আমাদের কোনো মিডিয়া ছিল না। পুলিশকে কোন? হ্যাঁ, পুলিশের কথা বলছি। পুলিশের নিজস্ব কথা বলছেন। যদি পুলিশের নিজস্ব কথা বলেন তাহলে আপনার কথাতে এই কথা আমি সন্দেহ করতেই পারি যে আপনাদের সময়টা সব আপনারা জানতেন, জেনে শুনে আপনারা সরকারকে বিপদে ফেলেছেন যাতে সেই সময়কার সরকারের এই ধরনের সমস্যাগুলো সামনে চলে আসে, নাকি কোনটা ঠিক জানি না। ফলে একজন প্রাক্তন পুলিশ কর্তা যখন এই ধরনের প্রশ্ন তোলেন তখন তার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ হয় যে পুলিশ যখন মোবাইল লোকেশন ধরে নিয়ে খবর দেখেন না, পুলিশ অধিকর্তা যখন জানেন না যে মোবাইল লোকেশন ধরে ওনাকে ধরা হলো, কোথায় বলবে পুলিশ ভালো কাজ করেছে এই কাজটা কন্টিনিউ করুন। তা না করে পুলিশ যখন এই ধরনের প্রশ্ন করেন তার সময়কাল নিয়ে প্রশ্ন উঠবে, এটা যে কোনো যুক্তিবাদী মানুষ বলতে পারে। ফলে আপনি আজকে খারাপ বলেছেন শুনে নিয়েছি, একটু থামুন। আপনার ভালো কাজ বলেছি, এখনো বলছি আপনি বলেন, আমি তারপর বলবো কাজটা ভালো কাজ, একটু এখনো বলছি, বিকাশবাবু এখনো বলছি কাজটা ভালো কাজ, কিন্তু কাজটা আরো আগে হবে। বিকাশবাবু কাজটা আগে হয়নি কেন? অন্তত শুনেনি বিকাশবাবু, প্লিজ আগে হয়নি প্লিজ বিকাশবাবু, কাজটা এখন হলো কেন? কাজটা আগে হলো না কেন? আমাদের সময় এরকম ছিল না। না না, স্বাভাবিক, আপনাদের সময় সত্যি এরকম ছিল না যে 3 দিনের মধ্যে ধরা পড়ে। আপনাদের সময় 3 মাস 6 মাস 10 বছর হয়ে যেত কেউ ধরা পড়তো না। এই প্রশ্নটা হচ্ছে যে পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এবং সেই পালিয়ে যাওয়ার সুড়ঙ্গ যে ছবি বারবার করে উঠে আসছে, কেনই বা ধরা গেল না? আগে থাকতে কেন আইনের কাছে খোঁজ থাকলো না? বিকাশবাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। বিকাশবাবু প্লিজ বিকাশবাবু, অনেক সায়েন্স আছে, আমাদের সময় সব সায়েন্স ছিল না। আমাদের সোর্স মারফত বলো প্রদীপ্ত বলো। উনি যদি এক নাগাড়ে বলেন তাহলে তো ভারী মুশকিল। আজকে পুলিশের যে কাজ সেই কাজটাকে উনি প্রেস করবেন না উনি পুলিশ হয়ে পুলিশের প্রশ্নগুলো তুলবেন, সেটা স্বাভাবিক। ট্রিগার হ্যাপি তো সবাই জানেন যে কিভাবে ট্রিগার হ্যাপি ওনাদের সময় চলেছিল, সে নিয়ে তো ওনার বক্তব্য নেই। এখন মুশকিল হচ্ছে সরকারের একটা পরিষ্কার ভাবমূর্তি আছে, সেই ভাবমূর্তিকে এরা বসে বসে যদি কালো করার চেষ্টা করেন সেটা এদের ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য কোনো রকম অন্যায়ের সঙ্গে আমরা আপোষ করব না। পুলিশ যদি কোনো রকম ভাবে দেখে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা ঠিক করবেন। ওনার যদি কোনো প্রশ্ন তোলার থাকে চলে যান বিচার বিভাগে। প্রশ্ন ছিল যে এই যে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে কেউ কিছু জানতো না, পুলিশ প্রশাসন থেকে সাধারণ প্রদীপ্ত যে আলাঘর থেকে আজকে সাদ্দামকে আজকে মানে মাঝরাতে যে আলাঘর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ, সেই মান্নান যার কথা বারবার করে উঠে আসছে, মান্নানের বাবা এবং তার বোন, তারা কে কি বলেছেন শোনাবো। আগে আমি সিপিএম করছি, আমি সিপিএমের মেম্বার। হ্যাঁ, এখন সিপিএম করেন না,
আর কোনো দলে যায় না, আর কোনো জায়গা আপনার ছেলে কি সিপিএম দল করে? না, এখন আর করে না, সব বারো দিই সব বসছে কবে থেকে? অনেক দিন। কোনো দলের সঙ্গে যুক্ত না? আপনার ছেলে কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত? না, কোনো দলের সঙ্গে যোগাযোগ নেই। কোনো দুষ্কৃতি কাজকর্ম করতে আপনার ছেলে? না। সাদ্দাম সর্দার কে কোনো সময় জানি না, দেখিনি আর কোথাও। আপনার ছেলের সঙ্গে কোনদিন এসেছিল? না, এবারই কেউ আর। দাদা এখানে খাওয়া দাওয়া করে রাত 10টার সময় বের হয়ে চলে গিয়েছে, মাছ ধরে রেখে পুনরায় মাছ বাজারে বিক্রি করে বলে নিয়ে গেছে। রাত 3টের সময় সেখান থেকে দাদাকে 1:30টার সময় তুলে নিয়ে চলে গিয়ে খোলাখালি একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার উদ্দেশ্য করে দাদাকে এখন তুলে নিয়েছে, যে এখানে লোক নিয়ে রেখেছে, লোক কিন্তু সাদ্দামকে নিয়ে রেখেছে, যার কারণে দাদাকে তুলে নিয়ে। দাদা পার্টি করে না, দাদা ওই ফিশারি নিয়ে 3 বছর ফিশারি লিচে নিয়েছে, লিচে নিয়ে ফিশারির সঙ্গে ফিশারি মাছ টাছ তোলা করে, পার্টির সঙ্গে কোনো সংযুক্ত নেই। আমরা চাইছি দাদা ওখান থেকে মুক্তি পাক। দাদা তো কোনো ইয়ে নেই, আর যারা এর পিছনে আছে, দাদার পিছনে লেগে আছে, ওদের যেন শাস্তি পায়। মানে কোনো চক্রান্ত করে আর দাদাকে এই ফাঁসানোর জন্য তো এইগুলোই করেছে। কারা করছে? তৃণমূল পার্টিরা করছে। শঙ্কু, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে অভিযুক্ত করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখন পুলিশের ওপর দায় দেবে, প্রশাসন দেখবে, এসব বললে তো হবে না। তৃণমূলের ছত্রছায়া আছে বলেই এই বাড়বাড়ন্ত হয়েছে। কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে ওকে যেখান থেকে পাওয়া গেছে সেই নেতা সিপিএমের। ফলে সিপিএম এবং তৃণমূল এতদিন যে বিজেপির সম্পর্কে অভিযোগ করতে, এখন দেখা যাচ্ছে কেউ কারোর বিরুদ্ধে কেন কোনো অ্যাকশান নেন না। অনেকে চিরকুট দেখান, ব্যবস্থা হয় না। যেমন 21শে জুলাই আসছে, দেখবেন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় না, অ্যাকশান হয় না। তো ফলে বোঝাই যাচ্ছে যে দলের পরিবর্তন হয়েছে কিন্তু অপরাধীদের কোনো পরিবর্তন হয়নি, এবং তারা তৃণমূলের সরাসরি ছত্রছায়াতেই তাদের এই বাড়বাড়ন্ত হয়েছে। এবং এই যে ধরে নিয়ে এসছে, দেখছেন এসব আইওয়াস, 3-4 দিন পর এমনিই তাকে ছেড়ে দেবে। পুলিশ জানতো না, পুলিশের ওই অফিসারের এগেনস্টে কেন অ্যাকশন হবে না, যারা সব জেনে চুপ করে বসেছিলেন। ফলে শুধুমাত্র দায় ঝেড়ে ফেললে হবে না ভাই, দায়িত্ব নিতে হলে স্পেসিফিক্যালি এটার যাতে সমূলে বিনাশ হয় তার চেষ্টা করতে হবে। সেই কবে বকটুইতে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে অ্যাকশন নেওয়া হবে। আপনি দেখছেন পাড়ায় পাড়ায় হচ্ছে জয়েল সিং, জয়ন্ত, এসব মেটেরিয়াল সাদ্দাম তৈরি হয়ে যাচ্ছে। এবং এছাড়াও তো সারা রাজ্যের বহু জায়গায় এরা সব তৈরি হয়ে আছে, তাদের এখন এক এক করে প্রকাশ্যে আসছে বলে এখন তৃণমূলের চাপ হয়েছে। ফলে মুখে আপনারা সব ব্যবস্থা নেবো, অ্যাকশান নেবো, 10 বছর ক্ষমতায় থাকবার পর এসব না বলে সত্যিকারের যদি অ্যাকশান নিতেন তাহলে আজকে আপনাদের কষ্ট করে এসব বলতে হতো না। ফলে তৃণমূল, পুলিশ এবং অপরাধী এরা সব সমর্থক হয়ে গেছে পশ্চিমবাংলায়। কলতান আসবো, কিন্তু তার আগে আমরা শুনে নেব এই পুরো প্রসঙ্গ নিয়ে ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন, অপরদিকে সুজন চক্রবর্তী তিনিই বা কি বললেন শোনাবো। তলায় তলায় বিজেপি, সিপিএম এরা সমাজ বিরোধীদের আগের থেকে রাখতো, এখনো রাখে। অস্বীকার করব না, তৃণমূলের একটা দুটো নেতা তারা হয়তো এই ভুলটা করে ফেলে, কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ওপর যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের নীতি হচ্ছে মানুষের সাথে, মানুষের জন্য, মানুষের হয়ে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দি পিপল। সুতরাং মানুষ বিরোধী কারোর সাথে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক রাখতে পারে না। কেন এতদিন সময় লাগলো, এত তৃণমূলের দাপট, সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। যিনি অভিযোগ করছেন এমএলএ, বিশাল বাংলোর অধিকারী, তিনি কি করে হয়েছেন, পারলে সেই প্রশ্নটার উত্তর দিন। সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন, এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিখণ্ডী করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। কলতান, সুজনদাও বললেন, তার আগে
ওই ধরা পড়েছেন যে যিনি যার ওই ভেরি থেকে ধরা পড়েছেন তার বাবা এবং দিদিও তার কোনো রাজনৈতিক যোগের কথা অস্বীকার করেছে। ফলে তারপরও এটা জোর করে কেন চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা বোঝা খুব সহজ, যে তৃণমূলের থেকে যাতে একটু দায়টা একটু কোনো মতে একটু যদি কাটিয়ে ফাটিয়ে, মানে তো পাহাড় প্রমাণ দায় হয়ে যাচ্ছে, তো সেটা যদি কোনো মতে কমানো যায়। পাহাড় প্রমাণ দায়টা হতো না যদি 11 সালে ক্ষমতায় আসার পর 3 মাসের মধ্যে ভবানীপুর থানা থেকে মুখ্যমন্ত্রী দুষ্কৃতীকে ছাড়িয়ে না আনতেন পুলিশের সামনে, তাহলে এই ঘটনা ঘটতো না। যদি গার্ডেন রিচের ঘটনায়, পুলিশ কর্মী মৃত্যুর ঘটনায় যে নেতারা অভিযুক্ত হলেন তারা সাজা পেলেন না, আর কমিশনারের বদলি হয়ে যেতে হলে এই ঘটনা যদি পশ্চিমবাংলায় না ঘটতো, তাহলে আজকে এই দিন হতো না। এই সময়ের মধ্যে আপনি শাহজাহান বলুন, ওই জেসিবি বলুন, আর ওই জয়ন্ত সিংই বলুন, ও পুলিশের গাড়ি থেকে ওরা অপরাধী না ওরাই হিরো। সালমান খান পুলিশ পিছন থেকে কোনো মনে কাচুমাচু হয়ে নামছে, এই দৃশ্যটা আসলে বুঝিয়ে দেয় যে সমাজ বিরোধীদের সরকার চলছে। ফলে কার বাড়ির তলায় সুড়ঙ্গ হয়ে যাচ্ছে, কার বাড়ির তলায় কোটি টাকা হয়ে যাচ্ছে, কোন সুড়ঙ্গ মাতলা নদীতে যাচ্ছে আর কোন সুড়ঙ্গ আদিগঙ্গায় যাচ্ছে, এইটা বোঝা খুব কঠিন। কিন্তু বোঝা খুব সহজ যে রাজীব কুমারকে আবার ডিজির এইখানটায় নিয়ে আসতে হচ্ছে, কারণ কোনো একটা প্রাণভোমরা নিশ্চয়ই রাজীব কুমারের কাছে আছে, যেটাতে ওকে বারংবার করে নির্বাচন কমিশন ও সরিয়ে দিলেও আবার রাজীব কুমারকে এনে সেই কাঁটা আটকে যাওয়ার মতো ওইখানেই ডিজি করতে হবে। করতন খালি একটা কথা বলে দিই, ডিজি কিন্তু নির্দেশ দিয়েছিলেন সেদিনকেই, তিনি আবার পুনর্বহাল হওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছিলেন পুরো বিষয়ে খতিয়ে দেখা হবে, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, এবং তারপরে আজকে অ্যারেস্টের প্রসঙ্গ আসবো। কিন্তু তার আগে এই প্রসঙ্গ নিয়ে প্রাক্তন সিপিআইএমের প্রাক্তন এমএলএ কথা বারবার করে উঠে আসছে, তার বক্তব্য শোনাবো, এবং তারই সঙ্গে শওকত মোল্লা তিনি বা কি বলেছেন শোনাবো। মান্নানের আলাঘর থেকে যদি ওই সাদ্দাম অ্যারেস্ট হয়, তাহলে মান্নান যদি অপরাধী হয়, মান্নানকে নিশ্চিত তার অপরাধ বিবেচনায় আইন যা সাজা দেবে। তো মান্নান যে আমার ছায়াসঙ্গী এটা কখনো না, গোটা এলাকার মানুষ জানে। আমি কুলতলিতে একেবারেই একাই চলি, আমার কোনো সঙ্গী দরকার হয় না। মান্নানের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে নিশ্চিত তাদের গ্রেপ্তার করি। ক্রিমিনাল সম্পর্কে আমাদের কোনো রকম আমাদের দুর্বলতা নেই। মান্নান খান সিপিএম করেন না? না। উনি আপনাদের দলের কেউ না? না, ওর বাবা আমাদের সিপিএম করত। যারা ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবে তারা গ্রেপ্তার হোক, এটা আমরা চাই। দেখুন, এরা তো গত দুদিন ধরে অনেক চিৎকার করছিল, খালি ঘুরে ফিরে বলছিল তৃণমূলের যোগ, কিন্তু আজকের খুব পরিষ্কারভাবে বোঝা গেল যে সিপিএম এদেরকে যে মদতদাতা, সেটা এই যে গ্রেপ্তার এবং সিপিএমের কোনো কর্মী বা নেতার যে মাসের ঘেরিতে তাকে অ্যারেস্ট করা হলো, এটাতে প্রমাণিত হলো যে যারা আজকের আমাদের তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করে তারাই যে সঙ্গে যুক্ত, আরেকবার প্রমাণ হয়ে গেল। সম্বিতের কাছে সরাসরি চলে যাব। সম্বিত, একটা বিষয় প্রথমত হচ্ছে যে সাদ্দাম যখন যাচ্ছে পুলিশ ধরলো, তারপরে তাকে মেরে চলে গেল, সুড়ঙ্গ পথে বেরিয়ে যাওয়া, সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে কেউ কিছু জানলো না, এটা কেন? দ্বিতীয়ত, কোনো না কোনো রাজনৈতিক দলের নাম প্রসঙ্গক্রমে বারবার করে উঠে আসছে, কেনই বা, কি মনে হয়? রাজনৈতিক দলের নাম উঠে আসা, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দুষ্কৃতি, এটা পশ্চিমবঙ্গে একটা সাধারণ ডাক, এটা নিয়ে আর অবাক হওয়ার তো কোনো জায়গা নেই। কাজেই কোনো একটা রাজনৈতিক দলের ছায়ায় নিশ্চয়ই দুষ্কৃতীরা থাকেন, যখন তাদেরকে ধরা হয় না বা ধরা যায়। সাদ্দাম এখানে শাহজাহান শেখ নন, তার জন্যই তাকে 3 দিনের মাথায় ধরা গেল। কিন্তু তার থেকে যেটা বড় প্রশ্ন, যে রাজনৈতিক কাছাকাছি এসব চলবে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যে জায়গায় যে দুষ্কৃতী ছিলেন, যে গ্রামে ছিলেন, সেটা এমন কিছু ঘনবসতিপূর্ণ গ্রাম বলে তো মনে হয়, যেটুকুনি আমি দেখেছি বা বুঝতে পেরেছি। তো সেইখানে একজন একটা সুড়ঙ্গ বানিয়ে ফেললেন, এই দুষ্কৃতী এতদিনের কাজ করলেন, সিপিএম এর একজন নেতার আশ্রয় পেয়ে গেলেন। তো সেখানকার যে প্রশাসন এবং সেখানকার যে স্থানীয় লোকজন এবং পুলিশ, যেটা বাসুদেববাবু বলার চেষ্টা করছিলেন, যে বিকাশবাবু বলার চেষ্টা করছিলেন, যে এরা কি করছিল, তো একজন দুষ্কৃতীকে তাড়াতাড়ি ধরে ফেলাটা আর সেই দুষ্কৃতী তার দুষ্কর্ম করার আগে তাকে ধরা বা তাকে সেটা প্রতিরোধ করা, কোনটা বেশি জরুরি সেইটা দেখা খুব জরুরি। এবং এটা বাংলাদেশের খুব কাছাকাছি একটি অঞ্চল, যেটা আমরা বুঝতে পারছি। কাজেই ব্যাপারটা যে শুধুমাত্র সিপিএম, তৃণমূল, বিজেপি এটাতে সীমাবদ্ধ থাকবে সেটা হওয়া উচিত নয়, এর গভীরে যাওয়া উচিত বলে আমার মনে হয়। তদন্ত নিশ্চয়ই সেদিকে যাবে, যদি সত্যি তদন্ত করার ইচ্ছে থাকে পুলিশ প্রশাসন।
একেবারেই সম্বিত যেমন কথা বললো যে পুরো গভীরে যাবে, আর এই গভীরে কিন্তু আমরাও পৌঁছে গিয়েছিলাম এবং কিরকম ভাবে লুকিয়েছিল এই সাদ্দাম সেদিকে আমরা নজর রাখবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের প্রতিবেদনে। সোমবারের ঘটনার পর পরিকল্পনা করেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার। সিপিআইএম নেতা বলে পরিচিত মান্নান খানের ভেরি লাগোয়া যে আলাঘরে সে লুকিয়েছিল, সেই আলাঘরের ধারে কাছে সাধারণ গাড়ি তো দূরের কথা, সাইকেল ঠোকাও মুশকিল। ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে অন্তত 5 থেকে 6 কিলোমিটার আগেই বড় গাড়ি থেমে যায়। তারপর ভেতরে আসার একমাত্র উপায় 2 চাকার যান, তা সে মোটর বাইক হোক বা সাইকেল। অতএব পুলিশ হঠাৎ করে বড় বাহিনী নিয়ে এসে এই এলাকা ঘিরে ফেলতে পারবে না, এমন একটা বিশ্বাস জন্মেছিল সাদ্দামের মধ্যে, এবং ঠিক সেই কারণেই সাদ্দাম লুকিয়ে রাখার জন্য বেছে নিয়েছিল এই জায়গাকেই। সাদ্দাম লুকিয়েছিল, ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে, যদিও বেশ কিছুটা সময় বেরিয়ে যাওয়ার পর। আর জামাল উদ্দিন তথা জামাল সোনারপুরের ঘটনায় যার নাম বারবার করে চলে আসছে, প্রাসাদোপম বাড়ি এবং তারই সঙ্গে বাড়ির মধ্যে থেকে সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধারের কথা। আর এই প্রসঙ্গ নিয়েই স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন জামাল প্রসঙ্গ নিয়ে দেখাবো। ও লোকের সঙ্গে তোলা তুলে বেড়ায়, এই করে করে খেত, তার কাছে যেমন করে পারে জোর করে মানে নিয়ে নেওয়া মতো আমার কাছ থেকে লিখিয়ে নিয়ে সমস্ত জমিটা দখল করছে। এখন আমি এই যেমন আপনাকে বললাম, মুখ খুললাম, কালকে দেখবেন আমার মুন্ডুটা চলে গেছে। বাড়িতে বিচারের নামে লোকজন ডাকে ডেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফোন টোন সব কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের হাতে পায়ে শিকল পড়ে দেওয়ার জন্য লোক আছে, লোক হাতে পায়ে শিকল বেঁধে রেখে দেয়, রেখে দেওয়ার পর মারধর করে। মহিলাকে বেঁধেছিল, তাকে 10,000 টাকা চেয়েছিল, সে দেয়নি বলে মারধরটা করেছে সবচেয়ে বেশি। পার্টির ক্ষমতার জন্য এই ক্ষমতাটা, পার্টির লিডারটা পিছনে রয়েছে তো, তাহলে তো জামালের নামে অনেক কিছু কেস থাকলেও আমার এখনো কোনো অ্যারেস্ট হচ্ছে না। আমার ভাসুরকে পুলিশ স্পট ডেট করে দেওয়া হয়েছে, আর আরও বাদ বাকি সব কাউকে মাথা ফাটিয়েছে, কারো ঠ্যাং কুচে দিয়েছে, মহিলাদের গায়ে হাত তুলেছে, বলছে যে তুলে নিয়ে যাবো, গিয়ে রেপ করবো, গাড়িতে তুলবো, রেপ করবো, ছেড়ে দেবো, দিয়ে বৈদিকপাড়া পুরো সন্দেশখালি করে দেবো। পুলিশ কি করতে পারে দেখে নেবো, পুলিশ আমাদের হাতে। পুরো একটা গ্যাং আছে, উনি পুরো গ্যাং নিয়েই তো সবকিছু করে, ওনার বাড়িতে গুন্ডা বসে। এই জামাল সম্পর্কে যে পরপর মন্তব্য উঠে আসছে এবং তারই সঙ্গে আর কি কি তথ্যই বা উঠে আসছে, তারই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। বন দপ্তরের আধিকারিকরা, বন দপ্তরের কর্মীরা তারা চলে এসেছেন এই সোনারপুরের জামালের এই রাজপ্রাসাদে। ভেতরে সুইমিং পুলের মধ্যে কিন্তু খেলে বেড়াচ্ছে কচ্ছপ। সেই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যেভাবে বেআইনি কচ্ছপ বাড়িতে রেখেছেন জামাল, সেই কারণেই কিন্তু তাদের এই অভিযান। এবং আজকেও কিন্তু সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আজকেও কিন্তু ঠিক একই রকমভাবে বন দপ্তরের আধিকারিকরা এসছেন। আবার আসবো এই নিয়ে আলোচনায়, প্রথমে বিকাশ বাবুর কাছে চলে আসবো। বিকাশ বাবু, জামালের ঘটনা অর্থাৎ জামাল উদ্দিনের ঘটনার ক্ষেত্রে একই প্রশ্ন, যে এইরকম ভাবে সালিশি সভা বসাতো, দিনের পর দিন অত্যাচার করা হতো বলে ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চলে আসছে। সেই জায়গা দাঁড়িয়ে এটাও কেউ কিছু জানতো না, দিনের পর দিন হচ্ছে, প্রাসাদোপম বাড়ি, সুইমিং পুল, সেখানে কচ্ছপ, কি করে হতে পারে বিকাশ বাবু? তো সবাই জানে, জেনে শুনেই এটা হতো, এটা এখনো হয়, হচ্ছে, আরও হবে। এই ব্যাপারে কিছু বলার নেই, কেননা এটা যদি বলে এখন লোকাল পুলিশ কিছু জানতো না, লোকাল এলাকার লোকেরা কিছু জানতো না, সেটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়? আমার তো মনে হয় না। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই, আমি যেটা আইন আছে সেটার কথাই বলি। আমি আইনের বাইরে গিয়ে আমি কোনো কথা বলছি না। যে কোনো রাজনীতি দলের লোকের এগেনস্টে গিয়ে বলেও আমি বলছি, কিন্তু আমার যেটা বক্তব্য, যে এই যে অভিযোগগুলি গ্রামবাসী করছে, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, এইগুলি যদি বলি যে কেউ জানতো না বা পুলিশ জানতো না, এগুলি তো ঠিক কথা নয়। এগুলি সবাই জানতো, পুলিশও জানতো, কিন্তু তাহলে ঠুটে জগন্নাথ হয়ে বসে থাকতো, কিছু করতো না। কেন? প্রত্যেকের ভয় আছে তো, এখানে যদি কিছু করে তাহলে পরে অন্যরকম ব্যবস্থা হবে, সেই ব্যবস্থার জন্যই কিছু করতে পারতো না। প্রদীপ্ত, না, আমি আবারও বলবো যে কে কি করতে পারতো বা পারতো না সেটা নিয়ে আমি এরকম ভেগ কথা বলবো না। সেটা পুলিশ আধিকারিকরা হয়তো তাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছেন, আমাদের এরকম জায়গা নেই। আমাদের জায়গা খুব পরিষ্কার, যে বা যারা অন্যায়ের সঙ্গে যুক্ত দলমত নির্বিশেষে পরিষ্কার নির্দেশ, পরিষ্কার জায়গা, সব জায়গায় দেখেছি, সমস্ত জায়গায় আমি সব জায়গায় দেখেছি। যদি বারবার সহনশীলতা নিয়ে সমস্যা হচ্ছে, একটু শুনুন আপনার সময় তো আমি শুনছি। বলো প্রদীপ্ত। আমার বক্তব্য খুব পরিষ্কার, রাজনৈতিক দল নিরপেক্ষভাবে
যে অন্যায়কারী তার সাজার ব্যবস্থা করতে হবে। আর কিছুক্ষণ আগে সম্বিতদা যে প্রশ্ন করলেন যে ওই জনবসতি নেই সেখানে কি করে হচ্ছে বা কিছু, তোমার রিপোর্টারের তথ্য, তোমার রিপোর্টারের রিপোর্ট সেখানে খুব পরিষ্কার দেখিয়ে দিল যে ওখানকার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন সেখানে কিভাবে সুবিধাগুলো পেতে পারে। আমাদের বক্তব্য যে পুলিশ ধরেছে, সারফেসে এসছে, গণমাধ্যম দেখাচ্ছে, এটা পশ্চিমবঙ্গ বলে সম্ভব। প্রদীপ্ত, এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে আগে থাকতে কেন জানা যাবে না। আজকে যদি আমরা যে প্রসঙ্গগুলো তুলে ধরলাম প্রদীপ্ত, তাতে যদি আমরা দেখি সাদ্দাম এবং জামাল প্রসঙ্গে বারবার করে যে প্রশ্নটা উঠে আসছে যে আগে থাকতে কেন জানা যাবে না। আর এই প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার, জামাল প্রসঙ্গ নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন, আর অপরদিকে পাল্টা কুণাল ঘোষ কি বললেন, পরপর দেখাবো। এখন এই অ্যাডমিনিস্ট্রেশন চাইলে তো ধরতে পারে, চাইতে হবে তো, চাইছে না তো। এই সমস্ত দুধেল গরু যারা ভোট করায়, যারা ওপার থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এখানকার নাগরিক বানায়, ভোটার কার্ড তৈরি করে দেয়, তাদেরকে যদি অ্যারেস্ট করার কথা বলেন আপনারা, তো মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের কি হবে? এখন এই অসহায় বন দপ্তরকে বনেই পাঠিয়ে দেওয়া উচিত, এদের এখানে রাখা উচিত না। আর প্রাক্তন বনমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কত গাছ ঝেড়েছেন, কচ্ছপ ঝেড়েছেন, আর এরা কিভাবে দিনের পর দিন এইভাবে সংরক্ষিত প্রাণীদেরকে নিয়ে তাদের পাচারের কাজে অভিযুক্ত থাকে, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কোনো বড় র্যাকেট কাজ করে কিনা এদের পেছনে। দেখুন, আমাদের চোখে তো সেরকমই লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অনুপ্রবেশকে প্রোৎসাহন দিচ্ছে, সরকারিভাবে স্পন্সরশিপ দিচ্ছে। সবাই জানে মৌসুমী দ্বীপে গিয়ে আপনি তৈরি করে আনুন আপনার আধার কার্ড, পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে আসুন, আপনারাও স্ট্রিং অপারেশন করে দেখতে পারেন, সবাই জানে, ওপেন সিক্রেট। যা যা অভিযোগ এসছে, অভিযোগ যদি সত্যি হয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, বাকি দেখছে। কেউ যদি খারাপ কাজ করে থাকেন, তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না। এত বড় দল, এত বড় রাজ্য, কোথায় কে, প্রচুর লোক ভালো কাজ করছেন, অত্যন্ত ভালো কর্মী, নেতা, সংগঠকরা তৃণমূলে রয়েছেন। বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো বিতর্কিত ঘটনা বা খারাপ ঘটনার সঙ্গে জড়িত হন, নিশ্চিতভাবে দলও ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসনও ব্যবস্থা নেবে। বার্তা স্পষ্ট, দল এবং প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু প্রশ্ন সেই জায়গাতেই আগে থাকতে কেন নয়। আসবে এই নিয়ে আলোচনা জনগণ মনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণ মনতে। বিকাশবাবু, আপনার কাছে আসবো। সাদ্দাম থেকে শুরু করে জামাল, এই পুরো ঘটনায় পরে গ্রেফতার, যদিও জামাল এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, কিন্তু এই যে প্রাসাদোপম বাড়ি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ ছাড়া রয়েছে, বন দপ্তর যাচ্ছে, এগুলো আগে কেউ জানতো না। কোথাও কি মনে হয় না ইন্টেলিজেন্স ফেলিওরের প্রসঙ্গ? কোনো ইন্টেলিজেন্স ফেলিওর কিছু না, এটা সবাই জানতো, কেউ কিছু করেনি। কেউ কিছু করেনি, আর এটা কেউ কিছু করে না, কারণ যে হাত দেবে তার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণেই কেউ কিছু করে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, আমাদের দেশে আমরা যা করি, এই যে আমাদের পুলিশি ব্যবস্থা বা সব কিছু, একটা যখন কী হয়, একটা যখন কোনো ঘটনা ঘটে তখন একটা নিয়ে হইচই হয়, তারপরে কি হলো না, পুলিশ তাকে ধরে ফেললো। এই যেমন সাদ্দামকে ধরেছে, ধরে ফেললো, ধরে ফেলার পর একদিন, দুদিন, 3 দিন, তারপর সবাই ঘুমিয়ে পড়ে, আর কেউ কিছু খোঁজ খবর রাখে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে লোকটাকে ধরলো, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে, সেই অভিযোগগুলি দিয়ে তার বিরুদ্ধে যে আইনে সোপর্দ করা বা তারপরে ট্রায়াল করা বা ট্রায়াল করে সাজা করানো, এই সমস্ত এগুলি সম্বন্ধে কেউ কোনো খবর রাখে না। ওই ঘটনা ঘটলো, সে ধরা পড়ে গেল, ব্যাস সমস্ত কিছু শেষ হয়ে গেল। এই জিনিসগুলি তো হতে পারে না। আমাদের সময় যেগুলো ছিল সেগুলো হচ্ছে কেউ একটা ধরা পড়লো, ধরা পড়ার পরে তারপরে তার কী হলো, এই যে প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন এবং প্রোগ্রেস অফ ট্রায়াল, এইটা আমাদের জমা দিতে হতো আমাদের সুপিরিয়ারের কাছে, এবং আমরা সেগুলো জমা দিতাম তাদের জ্ঞাতার্থে। আজকে কী হলো, কোর্টে কী হলো, বা তদন্ত কত দূর আগালো, সেটা আগে কোর্টে আমাদের প্রোগ্রেস রিপোর্ট জমা পড়তো, ম্যাজিস্ট্রেটরা প্রোগ্রেস রিপোর্ট চাইতেন, আমরা প্রোগ্রেস রিপোর্ট সমেত কেস ডায়েরি জমা দিতাম, সেটা তারা দেখতেন। এখন এই সমস্ত কিছু হয় না, এখন এই সমস্ত কোনো ভালোই নেই, যে যা পারছে করে যাচ্ছে, ওই ধরা পড়ে গেছে, এই পর্যন্তই শেষ। সম্বিত, আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরলাম, বিকাশবাবু একটু সঙ্গে থাকুন। সম্বিত, আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরলাম, যাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীত সন্ত্রস্ত মানুষ। তার মানে আগেও যে এই ঘটনা ঘটেছে সেগুলো তারা কিন্তু বলছেন, আমরা তুলেও ধরেছি। এখানেই প্রশ্ন উঠছে, স্থানীয় মানুষও তাদেরকে এমনভাবে ভয় দেখিয়ে রাখা হয়েছিল যাতে কেউ কিছু না বলতে পারে, এবং একটা চক্র, একটা সিন্ডিকেট, একটা র্যাকেট কাজ করছে, এবং সকলের অলক্ষ্যে। কি করে?
সকলে অলক্ষ্যে নয়, সকলের লক্ষ্যেই এই ধরনের সিন্ডিকেট কাজ করছে। একটা এত বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, সেখানে লোকজনের যাতায়াত নিশ্চয়ই আছে, সেটা নিয়ে কোনো মানুষের কোনো কৌতূহল হবে না? যে আপনারা যেগুলো দেখাচ্ছিলেন প্রতিক্রিয়া, তো সেখানেই বোঝা যাচ্ছে যে মানুষজন জানতেন। এবং একজন যখন বলছেন যে আজকে আমি এটা বললাম, কালকেই আমার মাথাটা মুন্ডুটা উড়িয়ে দেবে বা মুন্ডু কেটে ফেলবে, এই যে ভয় সেটা সাধারণ মানুষের রয়েছে, তার জন্যই তারা এটা নিয়ে কিছু বলেন এবং তারা নিশ্চয়ই জানেন। এবং এটা ঘটনা যে তাদের এই ধরনের যারা কাজকর্ম করে থাকেন, বেআইনি কাজকর্ম করে থাকেন, তাদের মাথায় কোনো না কোনো রাজনৈতিক নেতা বা প্রশাসন, পুলিশের কারো না কারো একটা হাত থাকবেই। এবং সেটা না থাকলে এই ধরনের কাজ করে যাওয়া সম্ভব নয়। এবং কারো অলক্ষ্যে তো হচ্ছে না, এত বড় বাড়ি তৈরি হয়ে গেল, সুড়ঙ্গটা না অলক্ষ্যে তৈরি হয়েছিল ধরে নিলাম, কিন্তু এত বড় বাড়ি তৈরি হয়ে গেল, সেখানে সে কিভাবে এত বড় সম্পত্তি বানাচ্ছে সেটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই, কেউ কিছু জানতে পারছে না এটা কখনো সম্ভব। আমার তো মনে হয় যে কোনো এই ধরনের ঘটনাতে যে রাজনৈতিক ছত্রছায়া এবং পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এবং আজকাল আমরা যেটা দেখছি শিলাদিত্য, এই কয়েক সপ্তাহ ধরে যে ধরনের ঘটনা সামনে আসছে, যখন মিডিয়া সেটা নিয়ে প্রচার করছে, যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে দেখছি তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি যেটা বলছিলেন প্রথমে যে আগে কেন নয়, আগে থেকে আমি ইন্টেলিজেন্স সংগ্রহ করে তার বিরুদ্ধে আগে থেকে কেন ব্যবস্থা নেব না, যাতে করে এই পরিস্থিতির সৃষ্টি না হয়। কাজে গ্রেপ্তার হয়ে যাচ্ছে সেটা খুব ভালো কথা, সেটা শাসক দলের পক্ষে খুব ভালো কথা যে তারা তাড়াতাড়ি গ্রেপ্তার করছেন। রাজনৈতিক রং তখন আর দেখার সুযোগ পাচ্ছেন না বেশিরভাগ দুষ্কৃতির ক্ষেত্রে, কিন্তু তার প্রিভেনশনটা কোথায়, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে এই প্রশ্নটি অতিথিদের কাছে আসবো, কিন্তু তার আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আসবো, কিন্তু তার আগে এই জামালের মা এবং দাদা তারা কি বলেছেন শোনাবো। হবে বাবা, মনের ভেতর আমি করে কি করব, আমি কিছু উদ্ধার করতে পারবো কি? কোনো ছেলে দেখে না, কিন্তু আমার জামাল দেখে। কেউ মরে যাচ্ছে, ওর কাছে এসে কেঁদে পড়ছে, তার গোর কাপন করা, তার ছাদ্য শান্তি করা সব করে ও। মানুষের উপকার করে না, কারণ মেয়ের সার্টিফিকেট হয় না, ছুটে যাচ্ছে মমতার কাছে, এনে দিচ্ছে, শান্তি করে তাদের বাড়ি পাঠাতো। তাদের তো মারধর করতো না, করতো কি মারধর করতো না, এগুলো মিথ্যা কথা। কতদিন সম্পর্ক? বহুদিন ধরে। কেন সম্পর্ক নেই কেন? নিজের ভাই, যে যার মতন সে তার খাটি খাই। আমি এখানে এসেছি 5 বছর, যে আর খাটি সে তার খাই। এই বাড়ি কতদিনে এরকম তৈরি হলো? কতদিন আগে দেখেছেন? তা আমি দেখিনি, আমি এখানে ছিলাম না, আমি দেখিনি। বাড়ি আমি যখন দেশে এসেছি তখন দেখেছি বাড়ি আছে, প্লাস্টার নেই। মা টুকটাক যেত, মাকে জামাল কোনো সাহায্য করতো? হ্যাঁ, উনি ওই খরচাপাতি দিত, ডাক্তারবাবু দিয়ে টুকটাক দিত। প্রদীপ্ত, এই জায়গাতেই প্রশ্ন, একটু আগেই সম্বিত যে কথা বললো, কোথাও না কোথাও ছত্রছায়ার বিষয়। বিকাশবাবু বলছিলেন যে সবাই সবকিছু জানতো, কেউ কিছু করেনি, কে হাত দেবে এই ভয়? কেন এই প্রসঙ্গ আসবে প্রদীপ্ত? না, মুশকিল হচ্ছে সম্বিতদা যেটা বললেন যে খবর হয় তারপরে বা গ্রেপ্তার হয় বা কিছু। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কারেকশনাল হোমসে প্রায় 22,000 ইনমেটস রয়েছে, 22,000। তাহলে এই 22,000-এর ক্ষেত্রে তুমি 22,000 খবর করে দিয়েছো বলছো, নাকি এই 2টো ঘটনা বা 5টা ঘটনা বা 10টা ঘটনা দেখিয়েছো, বাকি বা 21,800-900 দেখাতে পারোনি? কোনটা সত্যি আমি জানি না। মুশকিল হচ্ছে প্রশাসনকে প্রশ্ন করার জায়গা, অবশ্যই প্রশ্ন করার জায়গাটা অবশ্যই আছে এবং উত্তর করার জায়গাটাও আছে। পশ্চিমবঙ্গে সেই গণতান্ত্রিক জায়গাটা রয়েছে যে এখানে বসে প্রশ্ন করা যায়। এখানে কোনো জায়গায় আদালতে নিয়ে যাচ্ছে, পুলিশের চোখের সামনে গুলি করে মেরে দেওয়া হয় না। আদালতে নিয়ে যাচ্ছে, মহিলা উকিলকে গুলি করা হয় না। এখানে দর্শনের 1 নম্বর স্টেট হয় না। সেইভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গে আমরা প্রশ্ন যারা করছেন তাদের উত্তর দিচ্ছি এবং রেসপন্সিভনেস দেখাচ্ছি। এইখানে তৃণমূল দলের পরিষ্কার, দেখো আজকে যদি পৃথিবী সমাজ শূন্য হয়ে যেত তাহলে ওই আমেরিকার ট্রাম্পের ওই গুলিটা হতো না, বা এখানে ভারতের বিভিন্ন জায়গায় যে ঘটনাক্রমগুলো ঘটছে সেগুলোও ঘটতো না, পুলিশ প্রশাসনের দরকার হতো না। আমরা বলছি যে আমরা চেষ্টা করছি, তার মধ্যেও দুষ্কৃতির কাজ হচ্ছে, কিন্তু আমাদের অবজেক্টিভটা পরিষ্কার যে কোনোভাবে দুর্নীতির সঙ্গে বা দুর্বৃত্তদের সঙ্গে আমরা কাজ করতে চাই না। বক্তব্য সে প্রসঙ্গে তুলে ধরেছি। কলতান আসবো, খালি একটা প্রসঙ্গ, মানে যে প্রশ্নটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে প্রদীপ্তর বক্তব্য এখানে বলা যায়, এখানে প্রতিবাদ করা যায় এবং এখানে তার মীমাংসা হয়। অবশ্যই করে এই প্রসঙ্গ নিয়ে আসবো। আর এই নিয়েই আমরা সোশ্যাল মিডিয়ায় আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরেছিলাম এবং সোশ্যাল মিডিয়া আপনাদের বক্তব্য, যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে মতামত জানিয়েছেন, সেই মতামত আপনাদের সামনে তুলে ধরছি। মতামত অবশ্যই করে পাঠাবেন, হোয়াটসঅ্যাপও করবেন, সেই মতামত আপনাদের সামনে তুলে ধরছি। কলতান, ঠিক এই জায়গাতেই প্রদীপ্তর বক্তব্যের প্রসঙ্গে প্রশ্ন, তাহলে
যে বক্তব্য প্রদীপ্তর, এখানেই বলা যায়, এখানেই প্রতিবাদ করা যায়, এখানেই সমস্যার সমাধান হয় এবং প্রশাসন ব্যবস্থা নেয়। অম্বিকেশ মহাপাত্র জানেন যে এখানে কি রকম ব্যবস্থাটা হয়, শিলাদিত্য চৌধুরী জানতেন যে এই পশ্চিমবাংলায় কিভাবে ব্যবস্থাটা হয়, এবং মুখ্যমন্ত্রীও জানতেন, নিজে জনসভায় গিয়ে ঘোষণা করেছেন যে আগে জানলে ওদেরকে টিকিট দিতাম না। তো জানার পরও তো আবার সেই লোকগুলোকেই টিকিট দিতে বাধ্য হচ্ছেন, কারণ 75-25-এর লিঙ্কেজটা সব জায়গায় টানা রয়েছে। বামেদের আমলে লোকাল কমিটি থানায় যতক্ষণ না বলছে অভিযোগ নেওয়া হবে না, এরম অভিযোগ ওঠেনি তো? কথাটা হচ্ছে যে এই অভিযোগ তো আজকে সারাদিনও উঠছে যে ইনি সিপিএম নেতা যিনি অ্যারেস্ট হয়েছেন, আপনার চ্যানেলের সাংবাদিকও বলছেন, কিন্তু তার বাবা দিদি থেকে আরম্ভ করে ওইখানকার নেতারা, এখানে আমি যে সিপিআইএম এর পক্ষে বলতে এসেছি, আমরা সবাই বলছি যে ওনার সাথে সিপিআইএম কোনো যোগাযোগ নেই, কিন্তু কোর্ট আনকোর্ট এটা বলেই যাওয়া হচ্ছে যারা সবাই সিপিআইএম। কথাটা হচ্ছে যে এই যে জেসিবির ঘটনা ঘটলো, জেসিবির ঘটনার পরই যখন সাংবাদিকরা ওই এলাকার বিধায়ককে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তাহলে কি হবে ব্যাপারটা, বিধায়ক কার্যত গোটা ঘটনাটা, আপনার কাছে ভিডিও আছে, জেসিবিকে সমর্থন করলেন প্রচ্ছন্নভাবে। মানে এই ধরনের লোক পিছনে আছে বলেই তো শাহজাহানকে ধরতে অতদিন লেগে যায়। আসলে গোটা ব্যাপারটা ম্যানেজ করতে হবে। ইনি হয়তো শাহজাহানের মতো অত বড় হয়ে ওঠেননি, ছোট বলে 3 দিনে ম্যানেজ হয়ে গেল, আর শাহজাহান অনেক বড় মাতব্বর বলে ওটা ম্যানেজ হতে সময় লেগেছিল। আর এবারে আমরা যে প্রসঙ্গ আপনাদের সামনে মূলত তুলে ধরবো, আমরা যেমন জামালের প্রসঙ্গ নিয়ে আসছি, তার পাশাপাশি যেমন সাদ্দামের প্রসঙ্গ নিয়ে আসছি, আর এবারে বিজেপির গতকালকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের প্রসঙ্গে এবার চলে আসছি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছিলেন প্রথমে তুলে ধরবো আপনাদের সামনে। আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। আর ঠিক এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে বিজেপির অন্দরেও। জানাবো জনগণমনতে একটা বিরতির পর আলোচনায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে এবং তার দলের মধ্যেও কিন্তু নানান প্রসঙ্গ উঠে আসছে। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন, অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষী বা কি বলেছেন শোনাবো। না, বিরোধী দলনেতা তো তার মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন, উনি টুইট করেছেন, আপনার টুইটটা দেখে নিন। সেখানে তো পরিষ্কার উনি বলেছেন, উনি মনের বা হৃদয়ের ব্যথা থেকে বলেছেন যে আমাদের সরকার এত কাজ করার পরেও একটা বিশেষ সেগমেন্টের ভোট আমরা পাচ্ছি না, এবং এটা কিন্তু সাম্প্রদায়িক ভোটিং হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এলাকাগুলোতে গিয়ে দেখুন, রাস্তা নেই, ঘাট নেই, জল নেই, শুধুমাত্র ধর্মীয় সুশ্রুতির কারণে। এবং অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের সংখ্যালঘু নেতারা কান্নাকাটি করছে, তাদেরকে মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই একঘরে করে দিয়েছে বিজেপি করার জন্য। তাদেরকে বলা হয়েছে যে তোমার মরার পর তোমার জানাজা পড়াতে যাব না। এই যে সাম্প্রদায়িক ভোটিং, এবং এটা করানো হচ্ছে, পলিটিক্যালি করানো হচ্ছে, উপর থেকে কিনে মোল্লা মৌলবীদেরকে কিনে তৃণমূলের দ্বারা করানো হচ্ছে। শুভেন্দু অধিকারী আমাদের শত্রু, আমাদের নেত্রী, আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই। সবসময় একটা অসংলগ্ন কথা বলা, ভুল কথা বলা, ইরিটেট করা, কিছু না কিছু। বিজেপিটা ছিল কোথায়? বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময়, আর তারপরে শুভেন্দু অধিকারী, এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায়, ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো বালিশ করার যোগ্য নেই। আসবে এই নিয়ে আলোচনায়। সম্বিতের কাছে প্রথমে যাব। সম্বিত, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে দলের অবস্থান, দলের ঘোষিত অবস্থান, প্রধানমন্ত্রীর বক্তব্য, কিন্তু সেই অবস্থানের একেবারে উল্টো পথে হেঁটে এই বক্তব্য শুভেন্দু অধিকারীর, বিশেষ কোনো কারণ ইঙ্গিতবহ?
এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা তার রাজনৈতিক অবস্থান প্রথম থেকে, যখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন এবং নন্দীগ্রামে লড়াই করেছেন, তখন যেসব শব্দবন্ধ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার সম্বন্ধে ব্যবহার করেছেন, সেটা থেকে স্পষ্ট যে তিনি হিন্দুত্বের রাজনীতি এই পশ্চিমবঙ্গে একদম আগ্রাসী ভাবে করার একটা চেষ্টা করেছেন। কিন্তু বিজেপির সমস্যা হচ্ছে যে বিজেপি এইটা ভুলে যায় যে শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি করে বিজেপি কিন্তু ৭৭টি সিটে পৌঁছয়নি, বা 2019-এ যে 18টি এমপি হয়েছিল সেটা শুধুমাত্র হিন্দুত্বের রাজনীতি নয়। হিন্দুত্বের একটি কারণ ছিল অবশ্যই, কারণ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজ ছিল যে তিনি মুসলিম তোষণ করে থাকেন, তিনি হিজাব পরা, তার ছবি দেখা যায় রাস্তায় রাস্তায়, সেটা একটা অন্যতম বড় কারণ ছিল। এবং এর সাথে আরো অনেক কারণ আছে, সেগুলোর মধ্যে এখন যাওয়ার সময় নেই। দলের মধ্যেও কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই বক্তব্য, পাল্টা বক্তব্য কিন্তু উঠে আসতে শুরু করেছে। সময় সংক্ষিপ্ত, সম্বিত প্লিজ একটু সঙ্গে থাকো। কলতান, শুভেন্দুবাবু আজকে যে কথাটা বলছেন, এখন এই কোম্পানিতে চাকরি করেন বলে বলছেন। অতীতে যখন তৃণমূল করতেন তখন ওনার যা বক্তৃতা এবং বিজেপির বিরোধিতায় ওনার যা বক্তৃতা, সেটা এখন কেউ যদি ওনাকে শোনায় তাহলে উনি কীভাবে অস্বীকার করবেন আমার জানা নেই। কিন্তু বাংলা কথাটা হচ্ছে যে প্রচার উনি করছেন বা যে প্রচার ববি হাকিম করছেন, এগুলো আসলে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে। ডিমারিয়ার পাস পেলে মেসির গোল হয়, তেমনি একদিকে ববি হাকিম আর আরেকদিকে শুভেন্দু অধিকারী থাকলে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মেরুকরণটা তৈরি হয়, যেটা আসলে রুটি রুজির লড়াইটাকে পিছনে ফেলে দেয়। প্রদীপ্ত, খুব সংক্ষেপে প্লিজ। তৃণমূল কংগ্রেস সবসময় রুটি রুজির লড়াইটাই করে যাচ্ছে, সবসময় প্রতিনিয়ত। মুশকিল হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে সে কত বড় হিন্দু, কত বড় মুসলিম বিরোধী। যেটা সম্বিতদা বললেন যে নন্দীগ্রামে ভোটের সময় 70-30 সেই করেছিল। এখন মুশকিল হচ্ছে যে প্রধানমন্ত্রীকে মানে আমরা ওকে বিশ্বাসঘাতক বলেছিলাম, ঠিক এই কারণেই বিশ্বাসঘাতক বলি যে প্রধানমন্ত্রীর বক্তব্যে বিশ্বাস রাখে না। এই কারণে বিশ্বাসঘাতক বলি, যেখানে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে সেটা বিশ্বাস করে না। রাষ্ট্রবাদী হিন্দুত্বের কথা বলছিল না, রাষ্ট্রবাদী মুসলিম। সেইটা পরবর্তীকালে শ্রমিকবাবু আবার বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলিমদের বিপক্ষে আমরা নেই, যারা ভারত ছেড়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে 2018 সাল থেকে 2023-এর জুন মাস অব্দি 8,41,000-এর বেশি মানুষ ভারত ছেড়ে চলে গিয়েছে, তাদের মধ্যে 7.5 লক্ষের বেশি হিন্দু। তাহলে সেটা কি করে বলবেন ভারতীয় নাগরিকত্ব ছাড়লো? প্রদীপ্ত, বোঝাই যাচ্ছে অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু সময় সংক্ষিপ্ত, সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে যে কেন এই মন্তব্য, বিশেষ কিসের ইঙ্গিত দলের তরফ থেকে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেই বা বিশেষ কোনো বক্তব্য উঠে আসে কিনা সেদিকে নজর রাখতে হবে। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এখানেই শেষ করছি, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এরপর দেখুন পেজওয়ান, আত্রেয়ী এবং শুভদীপের সঙ্গে থাকুন।